দেখেন, যখন এই কন্টেন্ট বানানো শুরু করলাম স্পোর্টস নিয়ে আবার, তখন আমার নিজের কাছে একটা কমিটমেন্ট ছিল যে আমি দুটো কাজ করব না। এক হচ্ছে কোনো সিরিয়াস আলোচনা করব না, টেকনিক্যাল আলোচনা করব না। দুই হচ্ছে যে কোনো মানে বেদনার আলাপ করব না, না পাওয়ার আলাপ করব না, বেদনার আলাপ করব না। তো টেকনিক্যাল আলাপ বা সিরিয়াস আলাপ নানাভাবে করে ফেলছি, এই কমিটমেন্টটা কয়দিনে ভেঙে ফেলছি। কিন্তু দুঃখের আলাপ থেকে দূরে থাকবো এটা নিজের কাছে খুব কমিটেড ছিলাম। কিন্তু আজকে এই খুব অসময়ে আসলে মানে একটা দুঃখের আলাপ নিয়েই শুরু করি। কথা বলতে হচ্ছে। আহ, প্রথমে হচ্ছে যে মানে খবরটা তো এখন অলরেডি সবাই জানেন যে জিয়া ভাই মারা গেছেন। তো জিয়া ভাই মানে হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এবং এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তো এই সামান্য দুটো কথায় আসলে জিয়া ভাইকে চেনা যায় না। বাংলাদেশে তো 5জন গ্র্যান্ডমাস্টার আছেন। প্রথম গ্র্যান্ডমাস্টার হচ্ছিলেন নিয়াজ মোরশেদ। নিয়াজ মোরশেদ পুরো উপমহাদেশেই প্রথম গ্র্যান্ডমাস্টার ছিলেন। কিন্তু নিয়াজ ভাই নানা কারণে পরে আর সেভাবে কন্টিনিউ করেন নাই, শেষ দিকে এসে কিছু খেলায় অংশ নিয়েছেন, কিন্তু নিয়াজ ভাই সিরিয়াস দাবায় আর ছিলেন না। পরে জিয়া ভাই আর রিফাত ভাই খুব কাছাকাছি সময়ে গ্র্যান্ডমাস্টার হন। এরপরে রাকিব আর রাজীব গ্র্যান্ডমাস্টার হয়। তো আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমার ক্যারিয়ারের শুরুটা এরকম ছিল। আপনারা অনেকেই মানে যারা টুকটাক চেনেন তারা আমাকে ক্রিকেট সাংবাদিক হিসাবে চেনেন, কিন্তু আমার ক্যারিয়ারের মানে প্রথম আলোর একটা সিস্টেমেটিক ওয়ে ছিল যে একটা রিপোর্টার সব রিপোর্টই করবে। তো আমি ভারোত্তোলন করছি, কুস্তি করছি, জুডো করছি, উশু করছি, কারাতে করছি, সবই করছি। সেগুলো নিয়ে ফিচার করছি। ফুটবলও কম বেশি করছি। কিন্তু সবচেয়ে বেশি যেটা করছি সেটা হচ্ছে দাবা আর হকি, মানে ক্রিকেটের আগে। তো হকির গল্প তো আজ না, আজকে দাবার গল্প বলি। দাবাতে আমার অনেক সময় গেছে। দাবা ফেডারেশনে আমি দিনের পর দিন সময় কাটাইছি। নিয়াজ ভাই ছাড়া বাকি 4 গ্র্যান্ডমাস্টারের সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদিও জিয়া ভাই আর রিফাত ভাই আমার থেকে বয়সে বড়, বেশ বড়। জিয়া ভাই অনেক বড় আমার চেয়ে বয়সে, ও অনেক কই 6-7 বছরের বড়। কিন্তু ওই রেসপেক্টেবল একটা অবস্থায় ছিলেন জিয়া ভাই। ও তাদের সঙ্গেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে একবার প্রথম আলো গ্র্যান্ডমাস্টারদের নিয়ে স্টেডিয়াম বলে একটা পাতা ছিল, কারো মনে আছে কিনা, রবিবার বেরোতো। ও 5 গ্র্যান্ডমাস্টারকে নিয়ে একটা আয়োজন করছিল। 5জনেরই বাসায় গিয়ে আমি ইন্টারভিউ নিয়েছিলাম। তো 5জন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা হয়েছিল। বাংলাদেশের 5জন গ্র্যান্ডমাস্টার 5টা ভিন্ন ধরনের প্রতিভা। এটা নিয়ে পরে এক সময় না হয় বলবো। নিয়াজ ভাই যেমন মানে দাবারে পরে আর সিরিয়াসলি নেন নাই, বিভিন্ন বিজনেসে এনগেজ হয়েছেন, শেষ দিকে এসে আবার দাবায় ফিরে আসছেন। আর রিফাত ভাই ক্যারিয়ারিস্টিক হয়ে গেছেন। মাস্টার্স করার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে রিফাত ভাই ক্যারিয়ারিস্টিক হয়ে গেছেন। হ্যাঁ, রাকিব ভাই সরি। আবার রাজীব হচ্ছে দার্শনিক মানুষ। রাজীবের মতো পড়াশোনা বাংলাদেশের কোনো অঙ্গনের কারোর মধ্যে আছে বলে মনে হয় না। এত পাণ্ডিত্য তার, সে সব পড়ে, হেগেল, নিৎসে, মার্কস, অ্যাঙ্গেলস সব পড়ে। অসাধারণ পড়াশোনা। জিয়া ভাই ছিলেন বিরল ব্যতিক্রম। জিয়া ভাই দাবাতেই বাঁচতেন, দাবাতেই খাইতেন, দাবাতেই জীবন কাটাতেন। জিয়া ভাইয়ের পড়াশোনা কেমন ছিল আমার পরিষ্কার ধারণা নাই, কিন্তু ওই সিরিজটা করতে গিয়ে আমি জিয়া ভাইয়ের বাসায় গেছিলাম ইন্টারভিউ করতে। জিয়া ভাইয়ের সঙ্গে আমি দীর্ঘক্ষণ সময় কাটাইছি, দীর্ঘক্ষণ। জিয়া ভাইয়ের চিন্তার একটা গভীরতা অন্য লেভেলের ছিল। আমি একটু আগে আমার এক ছোটো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে কিছু মানুষ থাকে বাই বর্ন ফিলোসফিক্যালি অনেক উঁচু লেভেলের। ধরেন আমাদের মাশরাফি, ওর তো একাডেমিয়াতে ওরকম দখল নেই, কিন্তু আপনি মাশরাফির সঙ্গে কথা বলতে যাবেন, মাশরাফি খুব মজা করবে, আদি রসাত্মক রসিকতা করবে, কিন্তু এর মাঝে মাঝে মাশরাফি যে লেভেলের কথা বলবে দেখবেন যে ওইটা ঠিক মাথার অন্য জায়গাতে চলে যাচ্ছে। মানে একটা স্পিরিচুয়াল লেভেলের ব্যাপার। এই লেভেলে পৌঁছানো একটা মানুষের জন্য খুব কঠিন। তো বা আসলে জীবনে তারাই শেষ পর্যন্ত সাফল্য পায় যারা ওই স্পিরিচুয়াল ওই লেভেলটা অ্যাচিভ করতে পারে। জিয়া ভাই আমার কেন যেন মনে হয় যে ওইটা অ্যাচিভ করছিলেন। জিয়া ভাইয়ের ভিতরে ওই রকম একটা নির্লিপ্ততা,
ঋষি সুলভ একটা নির্লিপ্ততা। আমার জিয়া ভাইকে দেখলে গৌতম বুদ্ধের কথা মনে হতো, যে গৌতম বুদ্ধের যে নির্লিপ্ততা, যে নির্বাণের কথা বলতেন, এটা মনে হয় জিয়া ভাই অ্যাচিভ করছে। জিয়া ভাই নৃবিজ্ঞানে মাস্টার্স করছেন, একই সঙ্গে তার সঙ্গে মাস্টার্স করা অন্য গ্র্যান্ড মাস্টার বহুজাতিক কোম্পানির সিইও হয়ে গেছেন। জিয়া ভাইয়ের সামনে অনেক অফার ছিল, জিয়া ভাই বিসিএস দিয়ে সরকারি চাকরিতে যেতে পারতেন, জিয়া ভাই চাইলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, তার সেই যোগ্যতা ছিল। জিয়া ভাই ছোট বড় কোনো চাকরির দিকে যান নাই, জিয়া ভাই দাবাতেই থাকছেন, বরং মাস্টার্স শেষ হলে আরও সিরিয়াসলি দাবাতে এনগেজ হয়েছেন। মাস্টার্স করা পর্যন্ত উনি পড়াশোনা নিয়ে একটু চাপে থাকতেন, ফলে অত সময় দিতে পারতেন না। মাস্টার্স শেষ হওয়ার পরে একদম 24 ঘন্টা দাবাতেই থাকতেন। যে ভাই দাবাতে আসছেন তার বাবার হাত ধরে, জিয়া ভাই বাবাও জাতীয় পর্যায়ের দাবাড়ু ছিলেন। জিয়া ভাই পুরো জীবনটা দাবাতে দিয়েছেন, কোনো আর কিচ্ছু শেখেন নাই, ফিদে ট্রেনিং করছেন, করে কোচ হয়েছেন, দেশে বিদেশে কিছু স্টুডেন্টদের কোচিং করাতেন, এটাই তার একমাত্র আয়ের উৎস ছিল। জিয়া ভাইয়ের একটা ড্রিম ছিল হচ্ছে সুপার গ্র্যান্ড মাস্টার হওয়া। সুপার গ্র্যান্ড মাস্টার মানে হচ্ছে 2700 রেটিং অ্যাচিভ করা। জিয়া ভাই সম্ভবত 2570 না 2670 এরকম একটা রেটিং অ্যাচিভ করছিলেন, আমার ঠিক এখন আর মনে নেই, অল্প কিছু বাকি ছিল। এটা 2005-06 দিকে কোনো এক সময়, ওইটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং। ও 2700 হলে সুপার গ্র্যান্ড মাস্টার বলে তাকে। এবং যে ভাই সেকেন্ড ড্রিমটা ছিল যে বিশ্বের টপ 30 দাবাড়ুর মধ্যে যাওয়া। তো শেষ দিকে জিয়া ভাই বলতেন, আমার সঙ্গে জিয়া ভাই সর্বশেষ ফোনে আলাপ হয়েছে করোনার সময়। ওই সময় কোন খেলোয়াড় কী অবস্থায় দিন কাটাচ্ছেন এটা নিয়ে একটা স্টোরি করতে গিয়ে জিয়া ভাইকে ফোন দিয়েছিলাম, বেশ খানিকক্ষণ কথা হয়েছিল। তখনই জিয়া ভাই বলতেছিলেন যে আমার পক্ষে আর সুপার গ্র্যান্ড মাস্টার সম্ভবত হওয়া হবে না, যতই এখনও সিরিয়াসলি দাবা খেলি, কিন্তু একটা ডাউনফল তো থাকে, সেটা আমি দেখতে পাচ্ছি। তো জিয়া ভাই সুপার গ্র্যান্ড মাস্টার হওয়া বা সেরা 30-তে যাওয়ার স্বপ্নটা হয়তো ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দাবার সাধনাটা ছাড়েন নাই। পেশা হিসাবে জিয়া ভাই দাবার কোচিং করাতেন, কিন্তু মূল ব্যাপার ছিল দাবায় অংশগ্রহণ করা। প্রায় প্রতিটা দাবা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন, 14টা না 15টা দাবা চ্যাম্পিয়নশিপ জিতছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ হয় নাই, কেউ 10টা চ্যাম্পিয়নশিপও জিততে পারে নাই। জিয়া ভাই সবচেয়ে বেশি দিচ্ছেন। জিয়া ভাই মজা করে বলতেন, আমাদের বাকি গ্র্যান্ড মাস্টাররা তো চ্যাম্পিয়নশিপ নিয়ে সিরিয়াস না, এই জন্য আমি অংশ নিই, আমিই জিতি। এটা সত্যি না, জিয়া ভাইকে অনেক বড় বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে, তারপরেও জিয়া ভাই বারবার জিতছেন। এই মারা গেছেন জিয়া ভাই দাবার কোর্টে, তখন খেলতেছিলেন রাজীবের সঙ্গে, ওই যে বললাম দার্শনিক রাজীব। জিয়া ভাই কিন্তু সেকেন্ড পজিশনে ছিলেন তখন পর্যন্ত চ্যাম্পিয়নশিপে, কে জানে এবারেও হয়তো চ্যাম্পিয়ন হয়ে যেতেন। ও জিয়া ভাইয়ের জীবনটাও যেমন দাবাময় ছিল, জিয়া ভাইয়ের ফ্যামিলিটাও দাবাময় ছিল। যেটা বললাম যে জিয়া ভাই দাবায় আসছিলেন বাবার হাত ধরে, তার বাবা জাতীয় পর্যায়ের দাবাড়ু ছিলেন, জিয়া ভাইয়ের ছেলে দাবাড়ু, ও অলরেডি সম্ভবত 1800 মতো রেটিং হয়ে গেছে, ও নর্মও পেয়ে গেছে মনে হয়, আমি এক্স্যাক্ট জানি না, তবে জিএম হবে এটা কনফার্ম। খুব ভালো দাবাড়ু, ওর একটা রেকর্ড আছে, ও আর ওর বাবা অলিম্পিয়াডে একসঙ্গে অংশ নিয়েছিলেন। এটা বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীতেই সম্ভবত বাবা ছেলের জুটি দাবা অলিম্পিয়াডে এর আগে কখনো দেখা যায় নাই। জিয়া ভাই ছেলেটা খুব ভালো, জিয়া ভাইকেই কয়েকবার চ্যাম্পিয়নশিপে হারাইছে। এই ছেলে খুব আলোড়ন তৈরি করা ছেলে। তো জিয়া ভাই শেষ দিকে খুব অ্যাম্বিশন ছিল যে উনি ওনার ছেলেরে সুপার গ্র্যান্ড মাস্টার হিসেবে দেখে যেতে চান, যে ওর রেটিংটা যেন 2700 পার হয়, এটা উনি দেখে যেতে চান। তো সেটা স্রষ্টা লেখেন নাই, কিন্তু আমার ধারণা অ্যাচিভ করবে। জিয়া ভাই এটা নিয়ে কথা বলতে গেলে যে জিনিসটা অবশ্যই বলা উচিত সেটা হচ্ছে জিয়া ভাইয়ের ওয়াইফের কথা। আমি জিয়া ভাইয়ের ওয়াইফের নামটা ভুলে গেছি। আপুর সঙ্গে আমার জিয়া ভাইয়ের বাসায় দেখা হয়েছিল, উনি বিসিএস দিয়ে বেশ ভালো পজিশন পাচ্ছিলেন, প্রশাসন ক্যাডারে সম্ভবত। বিসিএসে থাকলে এতদিন হয়তো সেক্রেটারিটারি হয়ে যেতেন, কিন্তু জিয়া ভাইয়ের ওয়াইফ ওই বিসিএস দিয়েও সুপারিশপ্রাপ্ত হয়েও জয়েন করেন নাই। কারণ হচ্ছে জিয়া ভাইয়ের ওয়াইফ মনে করছেন যে উনি যদি সরকারি চাকরিতে জয়েন করেন তাহলে জিয়ার দাবা খেলায় ডিস্টার্ব হবে, জিয়ার তখন সংসার নিয়ে ভাবতে হবে। মানে আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে একটা মেয়ে বিসিএস হয়েছে, এত ভালো স্টুডেন্ট, কিন্তু জয়েন করলো না যে তার স্বামী বড় দাবাড়ু, তার স্বামীর খেলায় সমস্যা হবে বলে।
শুধু তাই না, জিয়াবাইয়ের ওয়াইফ জিয়াবাইরে আগলায় রাখতেন প্রত্যেকটা ম্যাচ। অন্তত আমি যতদিন দেখছি, সর্বশেষ কী পরিস্থিতি ছিল জানি না, আমি যতদিন দাবা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ ছিল, জিয়াবাই যখনই খেলতে আসতেন আপু সঙ্গে আসতেন। জিয়াবাই যতক্ষণ খেলতেছেন উনি ওয়েট করতেন, খেলা শেষ হলে অন্য স্বামী স্ত্রী একসঙ্গে চলে যেতেন। বেশি একটা কথাবার্তা জিয়াবাই খুব বেশি বলতেন না, স্বল্পভাষী লোক ছিলেন, তবে মাঝে মাঝে মজার কিছু রসিকতা করতেন, সেটার মিনিং খুঁজে পাইতে একটু কষ্ট হতো, মানে ডিপ থট টাইপের রসিকতা করতেন। তো জিয়াবাইয়ের ওয়াইফ, জিয়াবাইয়ের ছেলে, জিয়াবাইয়ের বাবা, জিয়াবাই নিজে দেশের সেরা দাবাড়ু, 14বার অলিম্পিয়াডে অংশ নিয়েছেন। কেউ কেউ দাবি করেন বাংলাদেশের হয়ে যে কোনো স্পোর্টসে সবচেয়ে বেশিবার প্রতিনিধিত্ব করার রেকর্ড জিয়াবাইয়ের। আমি জানি না এই রেকর্ডটা সত্যি কিনা, হতে পারে, কারণ জিয়াবাই প্রচুর দেশের বাইরে টুর্নামেন্ট খেলতেন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে। ফলে এটা হতে পারে যে এই রেকর্ডটা জিয়াবাইয়ের, যেহেতু বাংলাদেশে এই জাতীয় রেকর্ড রক্ষা করা হয় না, ফলে নিশ্চিত করে বলা যায় না। বুঝতেই পারছেন যে এই লোকটা আদ্যোপান্ত দাবার একজন মানুষ ছিল, ছেলে দাবাড়ু, মেয়ে, আপুও কিন্তু একসময় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতেন ওয়াইফ, বাবা দাবাড়ু, নিজে দাবার সেরা খেলোয়াড় বাংলাদেশের। সেই লোকটার মৃত্যু কিভাবে হলো দেখেন। সেই লোকটা দাবা খেলতেছিল এবং ঘটনাচক্রে তার প্রিয় দাবাড়ু রাজীবের সঙ্গে দাবা খেলতেছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ, যেটা তার সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট, সেই জাতীয় চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলতেছিল। জিয়াবাই ঠিক সেই মুহূর্তে চাল দেওয়ার কথা ছিল, রাজীব ওয়েট করতেছিল যে জিয়াবাই নেক্সট চালটা কখন দেবেন। রাজীব হঠাৎ করে খেয়াল করতেছেন যে জিয়াবাই আস্তে আস্তে ঢলে পড়ে যাচ্ছেন। রাজীব খেলার ফর্মালিটি ছেড়ে দিয়ে এসে জিয়াবাইরে ধরছে, ধরে দেখে যে রেসপন্স নাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা জানাইছে যে আসলে ওই জায়গায় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করে মারা গেছেন। তো এটা আমাদের জন্য ভয়াবহ শোকের ব্যাপার। আমাদের 5 গ্র্যান্ডমাস্টার শোক জানাইছেন, মাননীয় প্রধানমন্ত্রী শোক জানাইছেন। জিয়াবাইকে হারানোটা বাংলাদেশের দাবার জন্য বিশাল ক্ষতির ব্যাপার, কারণ জিয়াবাই আরও কিছু দাবাড়ু তৈরি করে যেতেন, আরও লম্বা পথ পাড়ি দিতেন, সবই সত্যি। কিন্তু একটা জিনিস বলি, জিয়াভাইয়ের মতো এরকম মহান মৃত্যু খুব বেশি মানুষের হয় না, খুব বেশি মানুষের ভাগ্যে এরকম মৃত্যু জোটে না। ওই যে বললাম স্পিরিচুয়াল একটা ব্যাপার থাকে, শুধুমাত্র এই সব লোকেদের মানে ওই সাধনার ওই পর্যায়ে চলে গেলে কোনো নির্দিষ্ট বিষয়ে, তখন হয়তো তাকে স্রষ্টা এই মৃত্যু উপহার দেন। দেখবেন যে বড় বড় গায়ক, মহাপণ্ডিত গায়ক গান গাইতে গাইতে মরে গেছে, বড় বড় একাডেমিশিয়ান ক্লাস নিতে নিতে মরে গেছে। এটা সবার ভাগ্যে হয় না, সবাই ক্রিকেট মাঠে মরে যেতে পারে না, সবাই ফুটবল মাঠে মরে যেতে পারে না। হয়তো এগুলোর দুর্ঘটনা বলে মনে হয়, খুব শোক বলে মনে হয়, কিন্তু আমার মনে হয় যে যার যেটা কাজ, ওই কাজটা করতে করতে যদি তারে নিয়ে যায় স্রষ্টা, এর চেয়ে বড়ো মৃত্যু আর হয় না। এই হচ্ছে সবচেয়ে মহাপ্রাণ মৃত্যু, মহান মৃত্যু। এইটা মৃত্যু না, এটা প্রয়াণ। এটা দিয়ে বড় জোর জিয়াভাই আমাদের মাঝ থেকে সশরীরে চলে গেছেন। জিয়াভাইয়ের লিগাসি, জিয়াভাইয়ের যে কোচিং করানো স্টুডেন্ট, সব থেকে গেল। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় সম্পদ জিয়াভাইয়ের ছেলেটা থেকে গেল। আমরা জিয়াভাইয়ের স্বপ্নটারে সবাই স্বপ্ন করি, আমরা দেখতে চাই যে জিয়াভাইয়ের ছেলেটা যথেষ্ট খেলার সুযোগ পাচ্ছে। জিয়াভাই না থাকলেও যেন দাবা ফেডারেশন এবং অন্যান্য যারা আছেন তারা তার ছেলেটাকে সাপোর্ট করেন, ছেলেটা যেন প্রচুর খেলার সুযোগ পায় এবং একদিন গ্র্যান্ডমাস্টার থেকে সুপার গ্র্যান্ডমাস্টারে পরিণত হয়। তাহলে জিয়াভাইয়ের এই মহান প্রয়াণ সার্থক হবে, পুরো দেশ সেই দিনের অপেক্ষায় থাকবে। সে পর্যন্ত সবাইকে বিদায়, ভালো থাকবেন।